স্মল ডিটা হচ্ছে এই দুটো স্লিট আছে না, মানে এখানে S1 আর S2, তাহলে S1 আর S2 এর মধ্যে যে ডিস্টেন্সটা ওটা হচ্ছে স্মল ডি, মানে এইটুকু। আর ক্যাপিটাল ডিটা হচ্ছে এই সোর্স দুটো আর পর্দার মধ্যে যে দূরত্বটা ওটা হচ্ছে ক্যাপিটাল ডি। ঠিক আছে, এবার এই স্লিটগুলো থেকে যখন লাইটটা পাস করবে তো এই দুটো লাইট কি হবে, ডিফ্র্যাক্টেড হবে না? ডিফ্র্যাক্টেড মানে বেঁকে যাবে, বেন্ডিং হবে। তো আমরা স্যার আমি একটু আসছি স্যার, মানে হ্যাঁ, আমার মেয়ে স্যার এসে তো হ্যাঁ, কাঁদতে লেগেছে। ঠিক আছে যাও। তো এখানে ডিফ্র্যাক্টেড হবে, ডিফ্র্যাক্টেড হয়ে পি পয়েন্টে ধরো মিট করেছে। তো আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এদের মধ্যে যে পাথ ডিফারেন্সটা সেটা। তো তার জন্য আমি কি করেছি, এখান থেকে একটা ধরো আমি পারপেন্ডিকুলার ড্র করলাম এর উপরে, পারপেন্ডিকুলার। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তো তোমার এই পাথ ডিফারেন্সটা হবে ডি সাইন থিটা। ঠিক আছে, এবার দেখো এইখানে আমি যদি এইটা এক্সিসটা নিই আর এই পয়েন্টেও কানেক্ট করে দিই, ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা থিটা, তো এটাও থিটা হবে। ঠিক আছে, এবার পয়েন্ট হচ্ছে যে আমাকে ডি সাইন থিটা, এটা তো পাথ ডিফারেন্স হলো, মানে ডেল্টা ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা হলো। এবার দেখো ডি সাইন থিটা নিচে কিছু নেই মানে ওয়ান। এবার থিটাটা এখানে স্মল ধরে নিয়েছি। থিটাটা স্মল ধরে নিয়েছি কেন, কারণ এই যে সোর্স দুটো আছে ওই দুটো সোর্স খুব কাছাকাছি, মানে ডি এর ভ্যালুটা স্মল ধরে নিয়েছি। ডি স্মল হলে এদের পাথ ডিফারেন্স মানে এই অ্যাঙ্গেলটাও কি হবে, ছোট হবে, এই পাথ ডিফারেন্সটা অত বেশি হবে না আর কি। তাহলে থিটাটাও স্মল ধরে নিয়েছি। আর স্মল ধরে নিলে নিচে ওয়ানটাকে আমি কস থিটা লিখতে পারি। কস থিটা মানে থিটা ফর স্মল থিটা কস থিটা ইকুয়াল টু ওয়ান, মানে বেসিক্যালি এটা ডি টেন টেন থিটা হলো। এবার টেন থিটা মানে হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এই থিটার রেসপেক্টে পারপেন্ডিকুলার হচ্ছে স্মল এক্সটা, আর বেস হচ্ছে এই ডিটা, এই জিনিসটা। তাহলে পাথ ডিফারেন্স যেটা হলো সেটা হচ্ছে ডি স্মল এক্স বাই ক্যাপিটাল ডি। আর কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য তোমার যে কন্ডিশনটা হয় সেটা এন ল্যামডা হয়। এনটা হচ্ছে 0 1 2 এগুলো। তো এখান থেকে আমরা পেয়েছিলাম যে এক্স এনটা তাহলে কি হবে, এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এই একটা কন্ডিশন পেয়েছিলাম গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে। আর যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স নিই মানে ধ্বংসাত্মকমূলক, তাহলে সেটা কি হবে, এন প্লাস হাফ ল্যামডা বাই টু, এন প্লাস হাফ ল্যামডা, এটা হয়ে যাবে পাথ ডিফারেন্সটা, মানে ডি এক্স ক্যাপিটাল ডি। তাহলে এক্স এন, এটা প্রাইম লিখে দিচ্ছি, প্রাইম লিখে দিচ্ছি কারণ এটা আমি ডার্কের জন্য কনসিডার করছি। তাহলে এটা হলো এন প্লাস হাফ ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তো এইভাবে করে দেখেছিলাম। তো এইগুলো এক্স এন প্রাইম যেটা, এটা ডার্ক ফ্রিঞ্জগুলোর জন্য, আর এগুলো হচ্ছে তোমার ব্রাইটের জন্য। যে কোনো দুটো ডার্ক বা দুটো ব্রাইট যদি নাও তাদের ডিফারেন্সটা নাও তো ফ্রিঞ্জ উইথ পেয়ে যাবে, মানে ঝালোর প্রস্থটা। তাহলে আমি ধরো এক্স এন প্লাস ওয়ান নিচ্ছি মাইনাস এক্স এন নিচ্ছি এখান থেকেই। তাহলে এন প্লাস ওয়ান মাইনাস এন করলে ওয়ান টাইমস ল্যামডা ডি বাই ক্যাপিটাল ডি বাই স্মল ডি থাকবে, মানে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি পড়ে। তো এইটা হয়ে গেল তোমার কি, ফ্রিঞ্জ উইথটা। ঠিক আছে, এই ফ্রিঞ্জ উইথ থেকে আমরা তারপরে অঙ্ক টঙ্ক করেছিলাম এই জিনিস। এখানে তারপরে আমরা বলেছিলাম এই দেখিয়েছিলাম যে এখানে যে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটা দেখায় সেটা হচ্ছে তোমার ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক অল্টারনেট দেখায়, বাট এদের থিকনেসটা সেমই, কোথাও বেশি কোথাও কম এরকম না, থ্রু আউট দ্য রিজন থিকনেসটা সেমই। আর তারপরে বলেছিলাম যে এটা সেন্টার যদি হয় তাহলে 1 2 3 এভাবে করে এটা, এদিকে 1 2 3 এভাবে করে চলবে। কিন্তু ডিফ্র্যাকশনের ক্ষেত্রে এটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন, ডিফ্র্যাকশনের ক্ষেত্রে একটু অন্য হয়, মানে ওটা ফ্রিঞ্জটা ভেরিয়েবল হয়। যেমন এটা ডিফ্র্যাকশন প্যাটার্নের ক্ষেত্রে বলেছিলাম যে ডিফ্র্যাকশনের ক্ষেত্রে সেন্ট্রালটা ব্রাইট ম্যাক্সিমাম হয়, মানে সেন্টার যেটা ওটা ম্যাক্সিমাম হয়, সব থেকে বেশি ইন্টেন্সিটি, সব থেকে চৌড়া। আর এইগুলো ধীরে ধীরে উইথটা কমতে থাকে যত দূরে যাবে, আর ইন্টেন্সিটিটাও কমতে থাকে। এটা ইন্টেন্সিটি গ্রাফটা দেখো, এখানে ম্যাক্সিমাম আছে
তারপরে ইন্টেন্সিটিটা কমতে আছে, এভাবে কমতে আছে। তো এটা ডিফ্র্যাকশনের ক্ষেত্রে। ডিফ্র্যাকশন কি হয়, ডিফ্র্যাকশনে তোমার লাইটটা বেন্ডিং হয়। তো ইন্টারফিয়ারেন্সে কি হয়, এই যে বেন্ডিং লাইটগুলো যদি একে উপরের উপরে মানে একটা আর একটার উপরে সুপারপোজ হয়, ওটাকে বলছি। তো আমরা ডিফ্র্যাকশন শুরু করেছিলাম লাস্ট দিন, আর ডিফ্র্যাকশনে বলেছিলাম দুই ধরনের ডিফ্র্যাকশন। এই ছবিটা দেখো, এটা 1 নাম্বার ছবি, এটা 2 নাম্বার ছবি। 1 নাম্বার ছবিতে আমি লেন্স ইউজ করেছি এখানে। তাহলে এই যে লাইটগুলো আসছে সেটা হচ্ছে প্যারালাল লাইটগুলো আসছে। তো এর মানে প্যারালাল লাইট আসছে মানে এই ইফেক্টিভ সোর্স যেটা, এই লাইটের যে সোর্স ইফেক্টিভ, সেটা কি মনে হয় ইনফাইনাইটে আছে না? আসলে সোর্সটা এখানেই আছে, কিন্তু ইনফাইনাইট থেকে যদি লাইটগুলো আসে তখন তো প্যারালাল হয়। তো এখানে আমরা প্যারালাল করেছি আর্টিফিশিয়ালি, এর মানে উল্টোভাবে যদি ভাবি তাহলে সোর্সটা ইনফিনিটিতে আছে কোথাও, ঠিক আছে? তো এই জন্য বলা হয় যে এই ধরনের ডিফ্র্যাকশনের ক্ষেত্রে সোর্সটা ইনফিনিটিতে আছে। আচ্ছা, প্যারালাল রেগুলো যদি এখানে এসে পড়ে পারপেন্ডিকুলারলি, তাহলে ডিফ্র্যাকশন হলো। তো ডিফ্র্যাকশন হলে ওগুলো প্যারালালই হচ্ছে। তো তার জন্য আমার এখানে লেন্স আবার লাগাতে হচ্ছে, যাতে এখানে পর্দায় তুমি কি পাও, এটা ওর ইমেজটা পাও। তো এই ধরনের ডিফ্র্যাকশন যেখানে প্যারালাল রেগুলো এসে পড়ে, তো সেইটাকে আমরা বলি ফ্রনহোফার টাইপস অফ ডিফ্র্যাকশন। ঠিক আছে? আর যেখানে তোমার সোর্সটা কাছাকাছি আছে, মানে সসীম দূরত্বে আছে, আর পর্দাটাও কাছাকাছি আছে, লেন্সের কোনো দরকার নেই, কাছেই আছে মানে এইভাবে ডাইভার্জিং রেগুলো আসবে, আবার এখানে বেন্ডিং হয়ে এভাবে করে কোথাও ইমেজটা ফর্ম করবে। তো এই ধরনের ডিফ্র্যাকশনটা যেটা, সেটা হচ্ছে ফ্রেনেল টাইপ অফ ডিফ্র্যাকশন। ঠিক আছে? তো আগে আমরা ফ্রেনেল টাইপ অফ ডিফ্র্যাকশনটা পড়বো, মানে এই রিলেটেড কিছু টার্মিনোলজি পড়বো, তারপরে ওটা ইউজ করে অঙ্ক করব। আর তারপরে ফ্রনহোফার টাইপস অফ ডিফ্র্যাকশন পড়বো। আমরা বেশি ডিটেলসে যাব না, ও তো, কারণ এক একটা ডেরিভেশন 2-3 পেজের এগুলো, তো এগুলো যাওয়ার দরকার নেই। সব থেকে প্রথমে ফ্রেনেল টাইপ অফ ডিফ্র্যাকশন পড়বো। তো ফ্রেনেল টাইপ অফ ডিফ্র্যাকশনে একটা সব থেকে প্রথমে মাথায় যেটা রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে সোর্সটা তোমার ফাইনাইট ডিস্টেন্সে আছে, সসীম দূরত্বে কাছাকাছি আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরো এখানে সোর্সটা আছে, এটা সোর্সটা লাইটের। তো লাইটের সোর্সটা, তো এখানে যে লাইটটা সামনের দিকে যায়, তো এগুলো এইভাবে যায়, স্ফেরিক্যালি ছড়িয়ে পড়ে চারিদিকে। প্রথমে ধরো এখানে আছে, তারপরে এইভাবে করে স্ফেরিক্যালি ছড়িয়ে পড়বে। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা বলি ওয়েভ ফ্রন্ট, তরঙ্গ মুখ। ঠিক আছে? তরঙ্গ মুখ। এবার এটা তো চারিদিকে ছড়াচ্ছে, তাই না? লাইটটা চারিদিকে ছড়াচ্ছে, এইদিকে ছড়াচ্ছে, এইদিকে ছড়াচ্ছে। কিন্তু আমি ধরো এখানে মানে আমার স্লিটটাকে রেখেছি। স্যার, হ্যাঁ বলো। সেরকম চারিদিকে ছড়িয়ে পড়বে কেন? মাঝে জায়গাগুলো কেন ফাঁকা থাকবে? কোন এরকম কেন ব্যাপারটা হয়? এগুলো? না, হ্যাঁ, এগুলো এগুলো আছে না, আমি আলো যে কোনো দুটো মাঝে। পজিশন, দুটো টাইমে দেখছি লাইটটাকে। ফাঁকা কেন থাকবে? এটা আছে, গেছে তো আচ্ছা, এইভাবে, মানে এইভাবে ছড়িয়ে গেছে না, তো আমি যে কোনো সেই, দুটো পজিশন দেখিয়েছি খালি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক মানে আছে। একটাই তরঙ্গ মুখ, তারপরে যাবে না সামনের দিকে লাইটের স্পিড নিয়ে। তো আমি ওটা যে কোনো দুটো পজিশন দেখিয়েছি, ফাঁকা নেই ওখানে। এবার দেখো, আমি যদি এইখানে স্লিটটা রাখি, ছিদ্রটা, তাহলে এই তরঙ্গ মুখটা যখন এইদিকে আসবে, তো এটাকে আমি একটা প্লেন দেখতে পাবো, তাই না? কারণ এটা তো পুরোটা স্ফেরিক্যাল, বাট আমি যদি ওর একটু পোর্শন নিই, তাহলে ওটা একটা প্লেনের মতো দেখাবে। তো তখন আমরা ওটাকে বলি প্লেন ওয়েভ ফ্রন্ট। প্লেন ওয়েভ ফ্রন্ট, সমতল তরঙ্গমুখ, এইভাবে করে। ঠিক আছে? তো এখানে এই প্লেন ওয়েভ ফ্রন্টটা যদি এখানে পড়ে আর কি, এই স্লিটটার উপরে পড়লো, তাহলে আমাদের একটা হাইগেন্স প্রিন্সিপাল আছে। হাইগেন্স প্রিন্সিপালটা কি ওটা একটু বলে দিই। আচ্ছা, এখানে দিইনি, আমি বলে দিচ্ছি। হাইগেন্স প্রিন্সিপালটা মানে হচ্ছে যে তোমার প্রত্যেকটা পয়েন্ট সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে। মানে কি, এটা ওয়েভ ফ্রন্টটা ধরো,
তাহলে এর যদি এই পয়েন্টটাকে কনসিডার করো, তাহলে এখান থেকে আবার ওয়েভ ফ্রন্টের জন্ম হবে। এই পয়েন্টটা কনসিডার করো, আবার ওয়েভ ফ্রন্টের জন্ম হবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা পয়েন্ট সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে এইভাবে করে। এবার এদের যদি ট্যানজেন্টগুলোকে কানেক্ট করো, তো তখন এই ওয়েভ ফ্রন্টটা এখানে চলে আসে। তো এইভাবে করে লাইটটা ট্রান্সফার হয় সামনের দিকে। তো এখানে যখন এই প্লেন ওয়েভ ফ্রন্টটা এখানে এসে পড়বে, তো এখানে নতুন নতুন করে আবার কি এইভাবে করে তৈরি হবে। তো বেসিক্যালি এইভাবে করে সামনের দিকে লাইটটা যাবে। তো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে হাফ পিরিয়ড জোন জিনিসটা, ওই জিনিসটা। তো ওটা কি, তার জন্য আমি ওয়েভ ফ্রন্টটার কথা বলছি। এই যে ওয়েভ ফ্রন্টটা আছে, এটা স্ফেরিক্যাল আছে, ঠিক আছে, গোলকীয়। তো গোলকীয় আছে না, তো এইবার ধরো এইদিকে লাইটটা যেটা যাবে সেটা আমি কনসিডার করছি। তো এখানে যদি আমি কেটে দিই এটুকু, তাহলে এটা এই প্লেনটাতে, এখানে যে প্লেনটা হবে সেই গোলকটা এরকম সার্কেল দিবে না? একটু ভিজুয়ালাইজ করো। মানে একটা ধরো এরকম, এটা স্ফিয়ার আছে, এটা একটা স্ফিয়ার আছে, যেমন পৃথিবীটা যেমন আমরা করি না। এবার ধরো আমি এটা এখানে কেটে দিলাম, তাহলে যদি কেটে দিই তাহলে এটা, এই যে পোর্শনটা যেটা দেখতে পাবো, এটা একটু সার্কুলার দেখতে পাবো না, বৃত্তাকার দেখতে পাবো। তো ওই জিনিসটার কথা আমি বলছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো, ওটা একটা প্লেন আর কি, ওয়েভ ফ্রন্টটার উপরে একটা প্লেন কাটা হয়েছে, আর ওই প্লেনটার উপরে কি হয়েছে, এটা সেন্টার ধরে নাও, ঠিক আছে। আর ওই সেন্টার থেকে ডি ডিস্টেন্স, পারপেন্ডিকুলারলি ডি ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্ট ধরে নাও, ঠিক আছে। এখানে ধরো স্ক্রিনটা রাখা আছে আমার, তাহলে এই পয়েন্টটা, এবার এই ও পয়েন্টটা আর পি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে এটা ডি ধরে নিলাম। আচ্ছা, এরপরে আমরা করব কি, যে ডি আর এই তরঙ্গটা যে লাইটটা আসছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা যদি ল্যামডা হয়, ঠিক আছে, তাহলে ডি প্লাস ল্যামডা বাই টু করবো। ডি প্লাস ল্যামডা বাই টু, যে তাহলে যে ডিস্টেন্সটা হবে সেই ডিস্টেন্সটা নিয়ে আমি এখানে এই ব্যাসার্ধটার একটা আমি সার্কেল ড্র করব। তারপরে ডি প্লাস থ্রি ল্যামডা বাই টু এর জন্য করব এভাবে করে, ডি প্লাস ফোর ল্যামডা এইভাবে করে করে ডি প্লাস এন ল্যামডা বাই টু অবধি আমি এভাবে করে ড্র করব, ঠিক আছে। তাহলে এই যে প্লেনটা আমরা পেলাম, সেই প্লেনটাকে আমরা বলি হাফ পিরিয়ড জোন। তাহলে এটা কি আসলে, এটা হচ্ছে যে যখন লাইটটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টগুলো চারিদিকে ছড়াচ্ছে, তো সেইখানে আমি একটা সার্কেল কনসিডার করছি, আর ওখানে বিভিন্ন সার্কেলগুলো কনসিডার করছি। কেন করছেন স্যার? তার কারণ এখান থেকে আমি স্ক্রিনে ফেলবো তো এই লাইটটাকে, তাহলে এই স্ক্রিনে এই পয়েন্টে যদি আমি দেখতে চাই, তাহলে প্রথমে এই লাইটটা আসবে এখানে, এই লাইটগুলো পরে আসবে। কেন? কারণ এদের মধ্যে একটা পাথ ডিফারেন্স আছে, ঠিক আছে। কারণ এটা ডি আর এটা ডি প্লাস ল্যামডা বাই টু ধরেছি প্রথমেরটা, তো একটা পাথ ডিফারেন্স ল্যামডা বাই টু আছে। তারপর এটা ডি প্লাস টু ল্যামডা বাই টু বলেছি, তাহলে ল্যামডার পাথ ডিফারেন্স আছে, ঠিক আছে। তো এটাকে আমরা বলছি কি তোমার হাফ পিরিয়ড জোন। তাহলে হাফ পিরিয়ড জোনে যদি আমরা দেখি, তো এখানে কিছু পয়েন্ট মনে রাখতে হবে। যেমন যে যদি এক নাম্বার রিংটা বা সেন্টারটা আর এক নাম্বার রিং এর মধ্যে যদি পাথ ডিফারেন্স দেখি, তাহলে কত, ল্যামডা বাই টু। তাহলে মনে রাখবো যে পাথ ডিফারেন্স যেটা, সেটা হয় ল্যামডা বাই টু। আচ্ছা, ল্যামডা বাই টু যদি পাথ ডিফারেন্স হয়, তাহলে ফেজ ডিফারেন্স কত হবে? দেখো, আমি কালকেও বলেছিলাম মনে হয়, যে এরকম একটা তুমি ড্র করে নাও ওয়েবের, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে ল্যামডা, আর এটার জন্য টু পাই হয়, এ মানে ল্যামডার জন্য টু পাই ফেজ ডিফারেন্স হয়। তাহলে ল্যামডা বাই টু এর জন্য কত ফেজ ডিফারেন্স হবে?
পাই ফেজ ডিফারেন্স পাই হবে। হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে যে কোনো দুটো জোন নিয়ে নাও তুমি, জিরো এটা সেন্টার আর 1 নাম্বার নিয়ে নাও, ঠিক আছে, তাহলে পাই ফেজ ডিফারেন্স, λ/2 পাথ ডিফারেন্স। বা তুমি 1 নাম্বার আর 2 নাম্বার নিয়ে নাও, তাও পাই ফেজ ডিফারেন্স। তো এরকম করে আমরা রিংগুলো বা সার্কেলগুলোকে আমরা ওইভাবে করেছি, ঠিক আছে। এটার লাভ কি হবে তাহলে? ওই জিনিসটা এখানে দেখো, ফ্রেনেল হাফ পিরিয়ড জোনস আর এ ওয়ে, মানে এটা একটা মাধ্যম, টু অ্যানালাইজ ডিফ্র্যাকশন প্যাটার্নস by dividing a wavefront into concentric circular zones, যেখানে পাথ ডিফারেন্সটা কি হচ্ছে, from each zone to a point on the screen is a multiple of half of the wavelength, মানে λ/2 এর মাল্টিপল, 1 টাইমস 2 টাইমস 3 টাইমস এইভাবে। এটার লাভ কি হবে তাহলে? এটার লাভ হচ্ছে it helps us to understand how secondary wavelets from the wavefront interfere to create observed diffraction pattern। কারণ আমরা দেখব যে এইগুলো ইউজ করে আমরা দেখব যে এখানে ডিফ্র্যাকশন প্যাটার্নটা কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। মানে এটা যদি এভাবে কনসিডার করে নিই, তো আমরা এক্সপ্লেইন করতে পারবো যে এখানে ডিফ্র্যাকশন প্যাটার্ন যে এটা তৈরি হলো এরকম করে, তো কিভাবে হলো, মানে আমি এটার কথা বলছি, এইটার কথা বলছি, ঠিক আছে। ওই হাফ পিরিয়ড জোনটা যদি আমরা ওটা ধরে নিই, তা আমরা এখানে এক্সপ্লেন করতে পারবো যে এটা কিভাবে হলো, এখানে ব্রাইট ম্যাক্সিমা মিনিমা এইভাবে, এই জিনিসটা কথা। ওকে, তো এটা হাফ স্যার পিরিয়ড। ওই যে পাথ ডিফারেন্সটা হ্যাঁ বলো। λ/2 হয় স্যার? না না না, পাথ λ/2 হয় ডিফারেন্সটা না। λ/2 কেন হলো স্যার? শোনো শোনো, λ/2 হয় না, মানে আমরা λ/2 ডিফারেন্স ধরে নিয়ে ওটা বানিয়েছি, ওটা কনসিডার করেছি, ওটা তো এর, ও আচ্ছা এর মাঝে কি নেই লাইট? এর মাঝেও তো লাইট আছে না, প্রত্যেকটাতে লাইট আছে, পয়েন্টে লাইট আছে, মানে এটা আমরা ধরেছি, বুঝতে পেরেছো? কেন ধরেছেন স্যার? দরকার কি? তার দরকার আছে না, হুম কারণ মানে আমরা তো যখন কন্ডিশনগুলো পড়বো, তাহলে পাথ ডিফারেন্সটা আমরা ইন্টারফিয়ারেন্সে যেমন পড়েছিলাম না, এন ল্যামডা হতে হয় বা 2n টাইমস λ/2 হুম হতে হয়, এইভাবে করে। তো এই জন্য λ/2 করে আমরা হুম নিয়েছি। আচ্ছা, যখন এই কথাটা আসলো তো আমি একটু বলে দিই আরো, যে এটা মনে রাখার বিষয় আছে। আচ্ছা, তার আগে ইন্টারফিয়ারেন্সের জন্য বলো, পাথ ডিফারেন্সটা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য কি হয়? কনস্ট্রাকটিভ গঠনমূলক ব্যতিচারের জন্য পাথ ডিফারেন্সটা কত হতে হয়? গঠনমূলকের জন্য এন ল্যামডা হতে হয়, স্যার ওই তো n হ্যাঁ এন ল্যামডা হতে হয়, ঠিক আছে, বা 2n টাইমস λ/2, এই 2 কেটে গেলে এন ল্যামডাই হয়। আর যদি তুমি ডিস্ট্রাকটিভ বলো, মানে ধ্বংসাত্মকমূলক, তাহলে ডেল্টাটা হয় এন, 2n। এন প্লাস হাফ ল্যামডা। এন এটা দেখে নাও একবার, হয়ে গেলে বলবে। কেন? কারণ আমি এখন ডিফ্র্যাকশনের জন্য কন্ডিশনটা বলবো, তাহলে বুঝতে পারবে এটা কেন দরকার আছে। কনস্ট্রাকটিভের জন্য এন ল্যামডা হয়, আর ডিস্ট্রাকটিভের জন্য এন প্লাস হাফ ল্যামডা হয়, ঠিক আছে। এবার ডিফ্র্যাকশনের ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে, ব্যতিচারের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা অপবর্তন দেখি, মানে ডিফ্র্যাকশন দেখি যদি, তাহলে সেই ক্ষেত্রে যে কন্ডিশনটা হচ্ছে সেটা এর উল্টো হতে হবে। এর উল্টো মানে এখানে কনস্ট্রাকটিভের জন্য ডেল্টাটা হতে হবে এন প্লাস হাফ ল্যামডা, আর ডিস্ট্রাকটিভের জন্য হতে হবে এন ল্যামডা। বোঝা গেছে? ঠিক আছে। কেন হয়? এবার কেনটা জিজ্ঞেস করলে তো তোমাকে ডেরিভেশনে যেতে হবে, সেই তো 2 পাতার ডেরিভেশন তাহলে চলে গেল ওখানে, ঠিক ওখানে আছে দেখ। স্যার, মনে রাখবো। হ্যাঁ, এটা এই জন্য বলছি, এটা মনে রেখে দিবে তাহলেই হবে। হুম, মানে তুমি একটাই মনে রাখো, ইন্টারফারেন্সের জন্যই মনে রাখো, আর মনে রাখো যে ডিফ্র্যাকশনের জন্য উল্টো হয়। বোঝা গেছে? হ্যাঁ, ডিফ্র্যাকশনের ডিফারেন্ট হবে স্যার। হ্যাঁ, মানে এখানে যা আছে তার উল্টোটা এখানে আছে। ওকে। ঠিক আচ্ছা, আছে। এবার এটা যখন তুমি জেনে গেলে, তো এবার এখান থেকে আমরা হাফ পিরিয়ড জোনে দেখছি,
মানে তোমরাই অ্যান্সার করবে, যে আমি যদি বলি এখানে সেন্টারটা, এটা সেন্টার আছে আর এটা 1 নাম্বার রিং আছে, এটা 2 নাম্বার রিং আছে। তো আমি সাপোজ ধরো বাইরেরগুলো সবগুলো মুছে দিয়েছি, ঠিক আছে, মুছে দিয়েছি মানে কি কালো করে দিয়েছি, ওখানে লাইট পাস করতে পারবে না সাপোজ, তাহলে শুধু সেন্টার দিয়ে লাইট পাস করতে পারবে আর এই 1 নাম্বার রিং দিয়ে পাস করতে পারবে। তাহলে এই দুটো লাইটের মধ্যে পাথ ডিফারেন্স কত তাহলে? কত? ল্যামডা না? সেম নাকি? না না না, এটা এই ডি আর এটা ডি প্লাস ল্যামডা/2, তাহলে ডিফারেন্স দিলে ল্যামডা/2 খালি। মানে এখান থেকে এই লেন্থটা হচ্ছে ডি আর এখান থেকে এই লেন্থটা হচ্ছে ডি প্লাস ল্যামডা/2, তাহলে এই দুটো ডিফারেন্স নাও, তাহলে ল্যামডা/2 পড়ে থাকবে, তাই না? তো ল্যামডা/2 যদি হ্যাঁ, ইন্টারফিয়ারেন্সের জন্য দেখতে, তো এটা কি, এটা হতো তোমার ডার্কের জন্য, ইন্টারফিয়ারেন্সের জন্য ডার্ক ফ্রিঞ্জ দেখা দিত। বাট এটা যেহেতু ডিফ্র্যাকশন, তো এটা এখানে কি হবে, ব্রাইট ফ্রিঞ্জ দেখা দিবে। বোঝা গেছে? ওকে, মানে আমি এই লাইনটা বোঝাতে চাচ্ছি যে if an even number of zones are exposed, ইভেন নাম্বার অফ জোন যদি এক্সপোজ হয়, 2টা 4টা, তাহলে ওটা ডার্ক ফ্রিঞ্জ হবে, ডার্ক ফ্রিঞ্জ। কেন? কারণ দেখো তুমি সাপোজ ধরো 0, 1 আর 2 এখানে এক্সপোজ করো, বাকিগুলো মুছে দাও, তাহলে এদের মধ্যে পাথ ডিফারেন্সটা কত হবে? ল্যামডা পাথ ডিফারেন্স হবে, তাই না? কারণ কি ডি আছে, তারপরে 2 নাম্বারটা 1 নাম্বার ছেড়ে দিয়ে 2 নাম্বারটা অবধি যাও, তাহলে ডি প্লাস 2 টাইমস ল্যামডা/2, ডি প্লাস ল্যামডা হলো, এদের মধ্যে পাথ ডিফারেন্সটা ল্যামডা। আর পাথ ডিফারেন্স ল্যামডা হলে এটা তোমার ইন্টারফিয়ারেন্সের এই দিত, কনস্ট্রাকটিভ দিত, বাট এটা ডিফ্র্যাকশনের জন্য এটা দিবে ডার্ক। এর মানে যদি তুমি ইভেন নাম্বার অফ জোন এক্সপোজ করো তাহলে ডার্ক ফ্রিঞ্জ দিবে, আর যদি অড নাম্বার অফ জোন এক্সপোজ করো তাহলে কি হবে, তোমার ব্রাইট ফ্রিঞ্জ দিবে। বোঝা গেছে? কারণ পাথ ডিফারেন্সটার জন্য। ওকে, তাহলে এই পয়েন্টটা একটু এমনি জানে রাখতে পারো। আচ্ছা, এটার তাহলে লাভ মানে এটা আসলে কি লাভ হয়? দেখো এবার এটা ইউজ করে আমরা কি করি বলতো, যে সাপোজ ধরো আমি 1 নাম্বারটা, ঠিক আছে, তারপরে তোমার 3 নাম্বারটা 5 নাম্বারটা এইভাবে ব্ল্যাক কালার করে দিলাম, সব এইভাবে করে ব্ল্যাক কালার করে দিলাম, তাহলে কি 2 নাম্বার 4 নাম্বার এগুলো ফাঁকা আছে, ওই দিক থেকে লাইট দিয়ে এখানে বেন্ড করবে এইভাবে করে, ঠিক আছে? তো সেটা তাহলে একটা লেন্সের মতো কাজ করবে না? মানে আমি এটা বলতে যাচ্ছি যে আমি ধরো কিছু কিছু এখানে ডার্ক করে দিয়েছি, মানে কালো কালার করে দিয়েছি, এই যে এগুলো কালো কালার করে দিয়েছি, ঠিক আছে, তারপর অল্টারনেটিভলি কালো কালার করে দিয়েছি, তাহলে যেগুলো সাদা আছে সেই দিক থেকে লাইট পাস করবে, সেই দিক থেকে লাইট পাস করে ওগুলো কনভার্জ করছে, তাহলে এটা একটা উত্তর লেন্সের মতো কাজ করছে নাকি এইভাবে করে? হ্যাঁ স্যার। তো এই যে একটা কাচের প্লেটের উপরে আমরা এই জিনিসটা করেছি, এটা কাচের প্লেটে, তাই এই যে কাচের প্লেটে আমরা অল্টারনেটিভলি ডার্ক কালার করে দিয়েছি, আর তাহলে এটা একটা উত্তর লেন্সের মতো কাজ করছে, তো এই জিনিসটাকে আমরা বলি জোন প্লেট, জোন প্লেট। তাহলে লেন্স, লেন্স আর এটার মধ্যে ডিফারেন্স কি হলো তাহলে? লেন্সেও তো কনভার্জ করছে, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা রিফ্র্যাকশন হচ্ছে, মানে প্রতিসরণ হচ্ছে, আর জোন প্লেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন মানে অপবর্তন হচ্ছে, কাজ একই ধরনের করছে, বেন্ড করছে, কিন্তু ফেনোমেনাটা আলাদা আলাদা হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? এবার দেখ, স্যার এই কালো কালারটা স্যার করতে হয়
প্লেটের হ্যাঁ উপরে। হ্যাঁ, ওটা করতে আচ্ছা হয়, ওটা প্লেটের। প্র্যাকটিক্যালি করতে হয়, ওটা মানে করে ওরা মেশিনে করে, ল্যাবরেটরিতে, ফ্যাক্টরিতে, হ্যাঁ স্যার। যাতে লাইটটা পাস না হয় ওই দিক থেকে, বা সাদা যেটা ট্রান্সপ্যারেন্ট আছে সেদিক থেকে পাস করে। স্যার উত্তর লেন্সের মতো কাজ করবে তাই তো, যে হ্যাঁ, একটা বিন্দুতে মিলিত হবে আলোক রশ্মি। ইয়েস, তো উত্তর লেন্সের মতো কাজ করে। আচ্ছা, তাহলে উত্তর লেন্সের মতো যদি কাজ করে, তাহলে ওখানে একটা এরকম রিলেশন ছিল না, যে যদি ইউ যদি বস্তুর হুম। দূরত্ব হয়, ভি যদি তোমার ই হয়, তোমার প্রতিবিম্বের দূরত্ব, তাহলে এরকম ছিল 1/v - 1/u = 1/f। ঠিক আছে, এটা ছিল তোমার রিফ্র্যাকশনের ক্ষেত্রে। তো এখানেও এরকম একটা রিলেশন আছে। তো ওটা হচ্ছে 1/v প্লাস আছে, এটা মনে রাখবে, 1/u = 1/f। এফটা কি তাহলে? এফটা হচ্ছে ইফেক্টিভ ফোকাল লেন্থ অফ দিস প্লেট, কার্যকর ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, কার্যকরী। তো এবার এফটাকে আমি এফ এন দিয়ে লিখছি। এন কেন দিলেন স্যার? বলছি, কারণ এফটার যে ভ্যালুটা হয় না, সেটা হয় তোমার আচ্ছা, তার আগে, এটা করার আগে আমি একটা জিনিস বলে দিই আরও। এখানে দেখো, এই যে জোন প্লেট তো না, এটা যে হাফ পিরিয়ড জোন বলছি, তো এখানে প্রথম রিংটা যে আছে, তো ওর একটা ব্যাসার্ধ আছে, দ্বিতীয় রিংটা যে আছে ওর একটা ব্যাসার্ধ আছে, তৃতীয় রিংটার ব্যাসার্ধ আছে না। তো R1 যদি বলি তাহলে প্রথম রিংটার ব্যাসার্ধ, R2 যদি বলি দ্বিতীয় রিংটার ব্যাসার্ধ, তো সিমিলারলি RN যদি বলি তাহলে তোমার ওটা n তম রিংয়ের ব্যাসার্ধ। ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে ডিটা, স্মল ডিটা, বা অনেক সময় এটাকে বি দিয়ে লিখে, স্মল বি দিয়ে। এখানে ডি দিয়ে যেহেতু আছে তো আমি ডি বলছি। স্মল ডিটা হচ্ছে ওই জোন প্লেট বলো বা এখানে হাফ পিরিয়ড জোন বলো, ওর সেন্টার থেকে স্ক্রিনের যে দূরত্বটা ওটা। ঠিক আছে। আর ল্যামডাটা হচ্ছে তোমার ওয়েভ লেন্থ। তো এইটা যদি হয়, তো এদের মধ্যে যে রিলেশনটা হয় সেটা R n² = n ডি ল্যামডা হয়। ঠিক আছে। ডিটা হচ্ছে এই দূরত্বটা। আসলে ডিটা যদি এখানে ফোকাস করে তাহলে ডিটাই তো ফোকাল লেন্থে দিচ্ছে না। এখানে যেহেতু ফোকাস করছে তাহলে ডিটাই কি ফোকাল লেন্থ দিচ্ছে না বলো তো? কারণ লাইটগুলো এখানে এসে কনভার্জ করছে, তো ডিটাই তো অ্যাকচুয়ালি ফোকাল লেন্থে দিচ্ছে। দেখো না, লাইটগুলো এখানে এসে কনভার্জ করছে, তাহলে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডিটা, ওটাই ফোকাল লেন্থ দিবে। তো হ্যাঁ স্যার। ওইখানে, হ্যাঁ, ওখানে যে রিলেশনটা এইটা তাহলে কাজে দিবে এখানে। এই যে এফ এনটা তাহলে কি হবে, মানে আমি RN² কি লিখলাম, এন, তারপরে ল্যামডা ডি, তো তাহলে ডিটাই বলছি ফোকাল, ডিএন লিখছি তাহলে। ঠিক আছে, তো ডিএনটা ফোকাল লেন্থে দিবে অ্যাকচুয়ালি, তাহলে ডিএনটা মানে এফ এন যেটা এখানে লিখেছি ওটা কি হবে তাহলে, RN² / n ল্যামডা, বললাম না। RN² / n ল্যামডা। তো যদি আমি এনটা 1 দিই তাহলে F1 = হবে R1² / ল্যামডা। তো এটাকে বলবো প্রথম ফোকাস দৈর্ঘ্য, ফার্স্ট ফোকাল লেন্থ। এইভাবে F2 লিখলে এখানে R2² / 2 ল্যামডা, এইভাবে করে সেকেন্ড ফোকাল লেন্থ, থার্ড ফোকাল লেন্থ, এইভাবে করে চলতে থাকবে। তো মেন পয়েন্ট হচ্ছে এখান জোন প্লেট থেকে আমাদের যেটা মনে রাখবো সেটা একটু সামারি বলে দিচ্ছি, যে এটা কেন এগুলো হলো বোঝা গেছে, কারণ এটা ওরকম কাজ করছে এই জন্য একটা রিলেশন আসবে। এবার এটা জিজ্ঞেস করো না যে এটা কিভাবে হলো, ওটার এখন দরকার নেই। তাহলে এখানে যেটা মনে রাখবো, 1/v মাইনাস, মাইনাস না প্লাস, এখানে 1/u = 1/fn, where fn = RN² / n ল্যামডা, এই জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটাও মনে রাখতে পারি যে RN² যেটা তোমার n ল্যামডা এফ এন, বা এখানে এটা বি বলতে পারি, বি বা ডি বলতে পারো। ডিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, ডিটা এইভাবে মনে রাখবে। ঠিক আছে। এবার অনেক সময় এরকম কোশ্চেন যদি দেয় যে প্রথম যে জোনটা আছে তার ব্যাসার্ধ কত, ঠিক আছে, তাহলে এনটা 1 ধরবে, ল্যামডা আর ডিটা বলে দিল সাপোজ, তাহলে এটা বের করতে পারবে।
বা সাপোজ এরকম বলে দিল দ্বিতীয় জোনটার ব্যাসার্ধ এত, তাহলে 18তম জোনের ব্যাসার্ধ কত। তো তার জন্য কি রিলেশনটা জানতে হবে যে আর এনটা যেটা ওটা হচ্ছে এন এর স্কোয়ার রুটের সাথে প্রপোর্শনাল হচ্ছে। দেখো ল্যামডা আর ডি তো ফিক্স না, তো আর এন যেটা সেটা প্রপোর্শনাল টু রুট ওভার অফ এন। তো এই জিনিসটাও কাজে লাগতে পারে। বলে দিল যে 1 নম্বর জন্য ব্যাসার্ধ এত, তাহলে 19তমর জন্য ব্যাসার্ধ কত, তাহলে এই রিলেশনটা আমরা ইউজ করে করব। ঠিক আছে, তো জোন প্লেট, তাহলে জোন প্লেটটা যেটা হলো এটা এখানে দেখো প্যারালাল, আসলে এখানে না, তুমি এটাতে দেখো। আচ্ছা, এখানে জোন প্লেটের যে কনসেপ্টটা সেটা আসলে হয়েছে কি, যে এখানে লাইটগুলো এদিক থেকে গেছে, এভাবে করে গেছে, এভাবে গেছে, তারপরে এখানে কনভার্জ করেছে। ঠিক আছে, তো সোর্সটা ফাইনাইটে আছে এখানে, তো ফাইনাইটে আছে, তো জোন প্লেটের কনসেপ্টটা যেটা ওটা হচ্ছে ফ্রেনেল, এই জন্য ফ্রেনেল হাফ পিরিয়ড জোন বলছি। মানে এখানে যে ডিফ্র্যাকশন টাইপটা সেটা ফ্রেনেল ডিফ্র্যাকশনের মতো। ঠিক আছে, জোন প্লেট আর এইগুলো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ফ্রনহোফার ডিফ্র্যাকশন টাইপ। তো ফ্রনহোফারটা কি ছিল, ফ্রনহোফারে যেটা ছিল সেটা হচ্ছে এই জিনিসটা, লেন্স ইউজ করেছিলাম যেখানে, মানে প্যারালাল রেগুলো পড়বে ওখানে। ঠিক আছে, প্যারালাল রেগুলো পড়বে। এই যে ফ্রনহোফারটাতে তোমার সোর্স অ্যাট ইনফাইনাইটি, অসীমে সোর্সটা আছে, মানেই হচ্ছে যে রেগুলো প্যারালাল আছে, প্লেন ওয়েভ ফ্রন্ট, তাই না। অসীমে যদি সোর্সটা থাকে তাহলে ওয়েভ ফ্রন্টটা সার্কুলার তো হবে না, কারণ আসবে তো ও স্ফেরিক্যালি ছড়ায়, কিন্তু আমার যে এই স্লিটটার এখানে যাবে তো সেটা তোমার প্লেন মনে হবে, প্লেন ওয়েভ ফ্রন্টের জন্য। আর এখানে লেন্স ইউজ করতে হয় কেন, কারণ আমাকে ইনফাইনাইটে সোর্সটা রাখতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তো ইনফাইনাইটে রাখবো না, না রাখবো তো ল্যাবরেটরিতে কাছেই, তো ওই ক্যারেক্টারিস্টিকটার জন্য আমি এখানে লেন্স ব্যবহার করব, যাতে এটা প্যারালাল রেগুলো হয়, ফোকাসে সোর্সটা রেখে দেবো আর তারপরে এখানে লেন্স ব্যবহার করব। এখানে যে ফ্রিঞ্জগুলো হবে সেটা সিম্পল আর ওয়েল ডিফাইন্ড ফ্রিঞ্জ হবে ফ্রনহোফারে, তো এই জন্য ফ্রনহোফারটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। সিম্পল ওয়েল ডিফাইন্ড ফ্রিঞ্জ মানে এই ধরনের দেখাবে। সিম্পল ওয়েল ডিফাইন্ড মানে বুঝতে পারবে ফ্রিঞ্জগুলো দেখে, যে কাউন্ট করতে পারবে এটা ম্যাক্সিমা মিনিমা, 1 নাম্বার 2 নাম্বার এভাবে করে এখানে কাউন্ট করতে পারবে। এখানে যে সেন্টারে যেটা সব থেকে উইথ বেশি হয় এটাকে আমরা বলছি সেন্ট্রাল ম্যাক্সিমা বলি। ঠিক আছে, সেন্ট্রাল ম্যাক্সিমা। এবার তো ফ্রনহোফার ডিফ্র্যাকশনে আমরা পড়বো। ঠিক আছে, ফ্রনহোফার টাইপ অফ ডিফ্র্যাকশন ওই জিনিসটা এখানে। ফ্রনহোফার টাইপ অফ ডিফ্র্যাকশন জিনিসটা কি ওটা তো বলে দিলাম, যে সোর্স প্যারালাল রেগুলো আসবে, মানে সোর্সটা ইনফিনিটিতে আছে আমরা ধরে নিই, আর ডিফ্র্যাকশন হওয়ার পরে এটা প্যারালালি হবে, মানে এখানেও ইমেজটা ইনফিনিটিতে ফর্ম হবে, কিন্তু আমাদের তো পর্দায় ফেলতে হবে, তো আমরা লেন্স ইউজ করি এই জন্য। এটা হচ্ছে ফ্রনহোফার টাইপ। এবার পয়েন্ট হচ্ছে তাহলে ওখানে এইরকম ব্যাপারটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রেটিং। এই গ্রেটিং জিনিসটা কি, দেখো আমরা যখন ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট পড়েছিলাম তো সেখানে আমরা দুটো স্লিট ইউজ করেছিলাম, এরকম দুটো রাস্তা ছিল, তো এখানে তোমার লাইটটা এভাবে করে গিয়েছিল। ঠিক আছে, এবার গ্রেটিং জিনিসটা কি, যে ধরো আমি এখানে একটা গ্লাস প্লেট নিলাম, ঠিক আছে, ট্রান্সপ্যারেন্ট, স্বচ্ছ। এবার আমি গ্লাস প্লেটটার উপরে আমি ডায়মন্ড দিয়ে কাটবো। ঠিক আছে, এইভাবে করে রেখা টেনে দেবো ডায়মন্ড দিয়ে। ঠিক আছে, তো এটা ডায়মন্ড না, আমার যেটা আঁকছি এভাবে কাছাকাছি, এখানে তো অনেক ডিস্টেন্স দিচ্ছি, তো এভাবে রেখা টেনে দেবো অনেকগুলো, 600 700 যত হয়। এবার টেনে দেওয়াতে হয়েছে কি, যে যে রেখাগুলো যেটা সেটা অপেক হয়ে গেছে, মানে সেটা অস্বচ্ছ হয়ে গেছে, মানে সেটা তোমার লাইট পাস করবে না এর মানে। আর এর মাঝখানে এটাতে লাইট পাস করবে না, তাহলে এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটা, এটা তোমার এটা দিয়ে লাইট পাস করবে। ঠিক আছে,
মানে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যদি আমি দেখি, তো ওখানে দেখো এই জায়গাটা আছে না যেখানে লাইট পাস করছিল না, তো এই জায়গাটার ইকুইভ্যালেন্ট হচ্ছে লাইনগুলো, ঠিক আছে, এই লাইনগুলো। আর যেখানে লাইট পাস করছে সেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে যে মাঝের জায়গাটা যেটা ট্রান্সপ্যারেন্ট আছে। তো এইভাবে যখন আমরা একটা এখানে, তাহলে এখানে কটা সিলিট আছে? দুটো, ইয়ং ডাবল সিলিটে, এই জন্য ডাবল সিলিট বলি না, ডাবল সিলিট বলি, দুটো সিলিট আছে। তো গ্রেটিংসে দুটো সিলিট থাকে না, এরকম 300 400 500 অসংখ্য সিলিট থাকে এর মানে, ঠিক আছে। তো গ্রেটিং জিনিসটা কি এটা বোঝা গেছে, ওকে। এবার এই গ্রেটিংয়ে আমরা একটা লেজার লাইট ফেলেছি, এখানে দেখো লেজার লাইট মানে কি, প্যারালাল রেগুলো ফেলেছি, কারণ লেজার লাইটে প্যারালাল রেগুলোই যায়। তো প্যারালাল রে ফেলেছি, ফেলে এখানে তোমার স্ক্রিনে এখানে তোমার ডিফ্র্যাকশন প্যাটার্নগুলো দিবে। এবার এই গ্রেটিং রিলেটেড আমাদের, গ্রেটিং দিয়ে যদি এখন পাস করাবো তো ডিফ্র্যাকশন প্যাটার্ন দিবে, তো তার জন্য আমরা এক দুটো ফর্মুলা বোঝার চেষ্টা করব। আমরা ডেরিভেশন করব না, কিন্তু বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, তো তার জন্য আমি সাপোজ ধরে নিলাম এখানে তো গ্রেটিংয়ে তো তোমার অনেকগুলো আছে, স্লিট আছে, তো আমি যে কোনো দুটা তিনটা করে দুটা নিয়ে নিই, ঠিক আছে। তা বড় করে নিচ্ছি বোঝার জন্য খালি। এটা একটা গ্রেটিং, ধরো গ্রেটিংয়ের একটা পার্টকে পুরো জুম করে দেখিয়েছি, ঠিক আছে, তাহলে দুটো সিলেট হয়েছে। তো এখানে এই যে ফাঁকা জায়গাটা, এটা কার ইকুইভ্যালেন্ট? এটা হচ্ছে তোমার এই দুটো লাইনের মাঝখানের জায়গাটা, ঠিক আছে। আর বাকি এই যে গ্রিন কালারটা যেটা, সেটা হচ্ছে তোমার লাইনগুলো, অ্যাকচুয়ালি যেটা লাইন ড্র করেছি, বোঝা গেছে গ্রেটিংসে, ওকে। তো এই যে ছিদ্র, এটা এটা দিয়ে লাইট পাস করবে, এটা হচ্ছে অপেক। এবার এখানে এই যে ফাঁকা জায়গাটা, মানে যেটা সিলিটের মতো কাজ করছে, ওটাকে আমি ধরে নিচ্ছি এ, প্রত্যেকটার ক্ষেত্রে এ ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে সবগুলো একই ধরনের, মানে উইথটা, ঠিক আছে, গ্রেটিংসে। আর বাকি যে অপেক স্পেসটা, মানে লাইনের যে উইথটা, সেটাকে আমরা ধরে নিচ্ছি বি, ঠিক আছে, এভাবে করে। তাহলে এখানে নিচেরটাও তাহলে এইদিকে বি হবে, বাট এটা শুধু খালি। তো আমি যদি এখান থেকে আর এই অবধি কনসিডার করি, তাহলে এই জিনিসটা হবে তোমার এ প্লাস বি, এটা হবে এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে, আমি বলতে পারি স্লিট উইথ, ঠিক আছে, ছিদ্রের বেদ বলতে পারি, ছিদ্রের বেদ। আর বিটা কি? বিটা হচ্ছে এই অপেক স্পেসটা যেটা, ওটা, ঠিক আছে, মানে ওই লাইনটার বেদটা বলতে পারি, লাইন উইথ, লাইন উইথ বা লাইনের বেদ, ঠিক আছে। তো এবার এ প্লাস বি জিনিসটা যেটা, ওটা কি দিচ্ছে তাহলে? এ প্লাস বি জিনিসটা দিচ্ছে তোমার একটা স্লিট দিচ্ছে, তাই না, মানে বা একটা লাইনকেই কনসিডার মানে দিচ্ছে আর কি, মানে এতটা ডিস্টেন্সে একটাই লাইন আছে এর মানে। তারপরে এই এ আর এ প্লাস বি নিলে এতটা ডিস্টেন্সে দুটা লাইন আছে, এইভাবে করে। তো এই এ প্লাস বি জিনিসটা যে আছে, তার রেসিপ্রোকাল যদি নিই, ঠিক আছে,
মানে রেসিপ্রোকাল নিচ্ছি, মানে 1/a প্লাস বি। তাহলে 1/a প্লাস বিটা কি দিবে? 1/a প্লাস বিটা দিবে যে প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো লাইন আছে, এর মানে দেখো এইটুকু দৈর্ঘ্যে একটা লাইন আছে, ঠিক আছে, মানে a প্লাস বি দৈর্ঘ্যে একটা লাইন আছে, এর মানে তাহলে একক দৈর্ঘ্যে কতগুলো লাইন থাকবে? 1/a প্লাস বি, ইউনিটারি মেথড দিয়ে। তাহলে 1/a প্লাস বি দিচ্ছে কি একক দৈর্ঘ্যে কতগুলো লাইন সংখ্যা আছে, ওই জিনিসটা দিচ্ছে, তাই না? প্রতি একক দৈর্ঘ্যে লাইন সংখ্যা দিচ্ছে 1/a প্লাস বি। তো এই জিনিসটাকে আমরা বলি এন দিয়ে যদি ডিফাইন করি, তো এটাকে আমরা বলি গ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে, গ্রেটিং কনস্ট্যান্ট বা গ্রেটিং ধ্রুবক। তাহলে 1/a প্লাস বিটাকে বলি গ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এইবার তো সাপোজ ধরো একটা লাইট এইদিকে গেল, রাইট, আর একটা লাইট এইদিকে গেল, এইদিকে গিয়েছে ধরো, আর এরা সামনে গিয়ে ইনফাইনাইটে গিয়ে কোথাও মিট করেছে, ঠিক আছে। তো আমি এর উপরে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এইটুকু হবে তোমার কি পাথ ডিফারেন্স, ঠিক আছে। তো পাথ ডিফারেন্স যেটা, সেটা হবে এই পুরোটা কত, a প্লাস বি আর সাইন থিটা, মানে এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নিচ্ছি, বা এইটা এর সাথে যে অ্যাঙ্গেল করেছে ওটা থিটা ধরে নিচ্ছি, তো a প্লাস বি সাইন থিটা, ওটা হচ্ছে পাথ ডিফারেন্স দিচ্ছে, ঠিক আছে। থিটাটা থিটা এন বলে দিচ্ছি, কারণ হচ্ছে যে তোমার এন তোমার এখানে গ্রেটিং তো অনেকগুলো আছে না, অনেকগুলো সিলিট আছে, এই জন্য আমরা বলছি। আচ্ছা, এন না বলে এখনো থাক, আমি এটা পাথ ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে। এবার এখানে এন তম উজ্জ্বল পটির জন্য এখানে মানে তোমার একটু ডিফ্র্যাকশনে একটু বুঝতে হবে ভালো করে, এটা ইন্টারফারেন্সের মতো অতটা সোজা নয়, কারণ এখানে দেখো সেন্ট্রালটা একটু ব্রাইট ম্যাক্সিমা হয়, তারপরেরগুলো এভাবে করে কমতে থাকে, এদিকে ইন্টেন্সিটিটা, ঠিক আছে, এভাবে করে কমতে থাকে। তো এনতম উজ্জ্বল পটির জন্য, ঠিক আছে, যেটা কন্ডিশন হবে সেটা হচ্ছে তোমার এই জিনিসটা হবে এন ল্যামডা, মানে এটা ইন্টারফিয়ারেন্সের মতনই আছে, আবার দেখো এন ল্যামডা। আর এনতম অন্ধকার পটির, আচ্ছা এন ল্যামডা তো হলো, এনটা কি জিরো হতে পারে, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, এভাবে করে চলতে থাকবে, মানে এনটা জিরো, প্লাস মাইনাস টু, এটা কি উজ্জ্বল পটির জন্য, এটা ফর ব্রাইট, ঠিক আছে। আর ডার্কের জন্য যেটা হতে হবে সেটা হচ্ছে a প্লাস বি সাইন থিটা, এটা হবে তোমার m বাই ক্যাপিটাল এন। আচ্ছা, এখানে এটা ক্যাপিটাল এন, এই ক্যাপিটাল এনটা আলাদা, মানে এটাকে এন প্রাইম বলে দিচ্ছি, এটা এন ক্যাপিটাল এন বলছি, টাইমস ল্যামডা। এমটা কি তাহলে? এমটা হচ্ছে তোমার, এটা প্লাস মাইনাস আসবে, এমটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু জিরো, মানে জিরো হবে না, প্লাস মাইনাস, আচ্ছা এখানে প্লাস মাইনাস দিলে এখানে আর দিতে হবে না, এখানে যদি না দিই তো এখানে দিতে হতো, তো ওখানে প্লাস মাইনাস দিয়েছি তো এখানে দিতে হবে না আর, তাহলে এন হবে না, 2n হবে না, এভাবে করে হবে না। এবার এনটা কি তাহলে, ক্যাপিটাল এনটা কি?
ক্যাপিটাল এনটা হচ্ছে এই যে গ্রেটিংটা যেটা ছিল সেখানে কতগুলো টোটাল লাইন আছে, ঠিক আছে, টোটাল লাইন, নাম্বার অফ টোটাল লাইন ইন দ্য লাইনস ইন দ্য গ্রেটিং, ঠিক আছে। এর মানে এম যে কোনো নাম্বার হতে পারে, জিরো হবে না, 1 2 3 যা কিছু হতে পারে, বাট এনে ধরো সাপোজ এনে 100টা লাইন আছে, মানে টোটাল গ্রেটিংয়ে 100টা লাইন আছে, এর মানে এমটা 100 হবে না, 200 হবে না, 300 হবে না, 400 হবে না, বাকি সব হতে পারে, আর জিরো হবে না। বোঝা গেছে কি এমটা? স্যার আরেকবার বলুন স্যার এমটা কি? হ্যাঁ আমি বলছি, দেখো এটার ব্রাইটের জন্য তো ইজি আছে তাই না, ব্রাইটের জন্য দেখো, ব্রাইটের জন্য যদি দেখো তাহলে এটা এনটা জিরো হতে পারে এখানে, তো জিরো হলে তোমার তো ওটা কোনটা দিবে, ব্রাইট ম্যাক্সিমা, সেন্ট্রাল ম্যাক্সিমাটা দিবে। তারপরে প্লাস মাইনাস ওয়ানের জন্য, প্লাস ওয়ানের জন্য এটা দিবে, মাইনাস ওয়ানের জন্য এইদিকে ব্রাইট ফ্রিঞ্জটা দিবে, এইদিকে ব্রাইট ফ্রিঞ্জটা দিবে, প্লাস মাইনাস টু হলে এটা দিবে, এটা দিবে, এইভাবে করে দিবে। কিন্তু ডার্কগুলোর জন্য দেখো, ডার্কগুলোর জন্য যদি এখানে দেখি, এ তো এমটা কি জিরো হতে পারে এখানে, এটা জিরো তো এটার জন্য দিচ্ছে, তাহলে এমটা জিরো হবে না এখানে, এর মানে তাহলে এমটা জিরো হবে না, 1 নম্বর কন্ডিশন। আর এই ক্যাপিটাল এনটা কি, ক্যাপিটাল এনটা হচ্ছে এই যে গ্রেটিংটা আছে না, আমি যেটা বানালাম এই গ্রেটিংটা, এখানে কতগুলো লাইন আছে টোটাল, সেটা হচ্ছে ক্যাপিটাল এন, নাম্বার অফ টোটাল লাইনস ইন দ্য গ্রেটিং। মানে ধরো 100টা আছে সাপোজ, আসলে বেশি থাকে আরও, আমি 100টা ধরছি, তো এর মানে এমটা সব হবে জিরো ছাড়া, সব হবে, শুধু 100টা হবে না, আর ওর মাল্টিপল মানে 200টা 300টা 400টা ওটা হবে না, ওটাই আমি এখানে লিখেছি, এন হবে না, 2n হবে না, 3n হবে না, এগুলো হবে না, নট ইকুয়াল টু দিয়েছি এই জন্য, ঠিক আছে। মানে স্যার 3n-টাও হবে না? 3n 3n তো হবে না, ডট ডট 4n-টাও লিখেছি, হবে না? ডট ডট লিখেছি, 3n 4n 5n, 3n 2n 3n হ্যাঁ, n 2n 3n 5n 4n 5n, মানে n এর মাল্টিপল হবে না আর কি, মাল্টিপল হবে না ওটা হ্যাঁ, বলছি। n এর মাল্টিপল হবে না, ঠিক আছে। তো এবার দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, মানে তুমি এটা মনে রাখো বা না রাখো, এটা তো কি হয় ওটা আমি বললাম। এবার দেখো যে জিনিসটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোথায় গেল ওই স্লাইডটা, আচ্ছা, এইটা ধরো তোমার কিসের, এটা ডিফ্র্যাকশন প্যাটার্ন তাই না, বুঝতেই পারছো ডিফ্র্যাকশন প্যাটার্ন, এটাও ডিফ্র্যাকশন প্যাটার্ন। আর যদি আমি এটা দেখাই, কোথায় গেল কোথায়, হুম, এটা যদি দেখাই তাহলে এটা, ব্যতিচার হবে। এটা ব্যতিচারের ইন্টারফারেন্সের। এবার আমি ওটাও এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি, দেখো ডিফ্র্যাকশন মানে বেন্ডিং অফ লাইট, বেন্ডিং হয়েছে, আর ইন্টারফারেন্স মানে যখন লাইটগুলো, কোহেরেন্ট লাইটগুলো যদি একে অপরের উপরে আপতিত হয় তাহলে ইন্টেন্সিটির ডিস্ট্রিবিউশন হয়, রিডিস্ট্রিবিউশন। এবার দেখো আমি বলছি যে এখানে এটা এই জিনিসটা হচ্ছে তোমার ডার্ক, মানে মিনিমা, ডিফ্র্যাকশন মিনিমা, ঠিক আছে। আর যখন এই ঘটনাটা ঘটবে, একটা গ্রেটিং দিয়ে পাস করাবো আমি লাইটগুলো, তো এখানে যে প্যাটার্নটা হবে ওখানে তোমার ইন্টারফিয়ারেন্স প্যাটার্নও থাকবে, কারণ লাইটগুলো তো একই সোর্স থেকে আসছে না, তো ইন্টারফিয়ারেন্স প্যাটার্নও থাকবে আর ডিফ্র্যাকশনও থাকবে, দুটোই থাকবে, ঠিক আছে। এবার পয়েন্ট হচ্ছে যে ইন্টারফিয়ারেন্সের কিছু কিছু প্যাটার্ন আমরা দেখতে পাবো না, কিংবা কেন দেখতে পাবো না, দেখো সাপোজ ধরো এই জিনিসটা, এটা জিরো, তো এটা জিরো, তারপরে 1 নাম্বার 2 নাম্বার এইভাবে করে ধরো
3 4 এভাবে করে ধরো 5 নাম্বার যে ব্রাইটটা আছে, এই 5 নাম্বার ব্রাইটটা সেটা এর ধরো এখানে চলে আসছে, 1 2 নাম্বার ডার্কে চলে আসছে সাপোজ। তো এই ডিফ্র্যাকশনটা ডমিনেট করবে, বুঝতে পারছো? মানে ডিফ্র্যাকশন যেহেতু ডার্ক খুব, আর তাহলে ইন্টেন্সিটিটা এর ব্রাইট হলেও এটা আর দেখতে পাবে না রেজাল্টেন্ট প্যাটার্নটাতে। তো সেই ক্ষেত্রে ইন্টারফিয়ারেন্সের কিছু অর্ডার মিসিং থাকবে। ধরো n = 5 এর জন্য এটা ধরো এর 2 নাম্বারটা এখানে ডার্কটা চলে আসছে, এর ব্রাইটটা এর ডার্কে চলে আসছে। তো তখন ইন্টারফিয়ারেন্সের যে ব্রাইটটা ওটা মিসিং থাকবে, মানে ওটা আর থাকবে না প্যাটার্নটা, রেজাল্টেন্ট প্যাটার্নটাতে। তো ওটাকে আমরা বলি মিসিং অর্ডার, ঠিক আছে? কি বলি? মিসিং অর্ডার বা অনুপস্থিত অর্ডার, এরকম করে কিছু বলা হয়। বোঝা গেছে? অনুপস্থিত অর্ডার, অ্যাবসেন্ট অর্ডার, মিসিং অর্ডার। এবার সাপোজ ধরো আমি বলছি যে এই যে ইন্টারফিয়ারেন্সের কত নাম্বারটা, ধরো পি তমটা, ইন জেনারেল বলছি পি তমটা, ইন্টারফিয়ারেন্সের পি তম ব্রাইট, ঠিক আছে? এটা পি ব্রাইটটা এর এখানে যেমন 2 নাম্বার বলছিলাম, তাহলে এ আমি এখানে বলেছি এর এম তম বা এন তম, যা কিছু বলতে পারো, এম তম ডার্কে সুপারপোজ করেছে, তাহলে রেজাল্টেন্টটা মিসিং হবে এর মানে, ঠিক আছে? রেজাল্টেন্টটা মিসিং হবে। এবার দেখো এখানে এটা পি তম ব্রাইটের যে কন্ডিশনটা সেটা হচ্ছে কি, এ প্লাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু পি ল্যামডা হবে। পি তম মানে পি ল্যামডা, এটার কন্ডিশন। আর এখানে এম তম ডার্কের যেটা ডিফ্র্যাকশনের জন্য সেটার যে কন্ডিশনটা, সেটা হচ্ছে তোমার কি হবে, এ সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা হবে। মানে এ সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা, ঠিক আছে? এবার বলছে এই দুটো সুপার পজিশন হয়েছে, তাহলে আমি এই দুটো যদি ডিভাইড করে দিই তাহলে সাইন থিটা আর সাইন থিটা কেটে যাবে, ল্যামডা আর ল্যামডা কেটে যাবে, তাহলে কি দাঁড়ালো, এ প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু পি বাই এম। তাহলে এই কন্ডিশনটা হচ্ছে মিসিং অর্ডার, এখান থেকে অঙ্ক আসে, মানে মিসিং অর্ডারের কন্ডিশন। তাহলে এখানে পি তম মিসিং অর্ডার হয়েছে। সাপোজ ধরো তোমাকে বলেছে যে ইন্টারফারেন্সে কততম ফ্রিঞ্জটা মিসিং থাকবে, বলে দিল যে এটা তোমার ওই স্লিট উইথটা, ঠিক আছে, আর বিটা অপেক স্পেসটা, লাইনের উইথটা বলে দিল। তাহলে তুমি বের করবে, বের করে তারপরে পি আর এমটা তো জানো কত হতে পারে, 1 2 3 করে হবে। তো তার জন্য এততম এততম তুমি পেয়ে যাবে। ওরকম আমরা একটা অঙ্ক করবো তো আরো বোঝা যাবে। তো এই জিনিসটাকে আমরা বলছি মিসিং অর্ডার, ঠিক আছে? এবার এই মিসিং অর্ডার রিলেটেড একটা কোশ্চেন করে নিই আগে, তারপরে আমরা অন্য পড়ছি, তাহলে এটা ক্লিয়ার হবে আসলে। হ্যাঁ, যেমন 19 নাম্বার কোশ্চেনটা দেখো, ফ্রনহোফার ডিফ্রেকশন বলেছে। তো ঠিক আছে, ফ্রনহোফার ডিফ্রেকশন বলেছে, তো মানে গ্রেটিং ইউজ করেছে এখানে। তো এখানে যদি রেখা ছিদ্রের বেধ মানে স্লিট উইথ যেটা, মানে এটা এর ভ্যালুটা বলে দিয়েছে 0.16 মিলিমিটার, এবং দুটি রেখা ছিদ্রের মধ্যে দূরত্ব, মানে একটা রেখা ছিদ্র এটা আর একটা রেখা ছিদ্র, এর মধ্যে দূরত্ব মানে বিটার কথা বলছে 0.8 mm। তাহলে অনুপস্থিত ক্রম হবে কি, মিসিং অর্ডারটা কি হবে? সো ফর মিসিং অর্ডার আমরা কি জানি, এ প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু, ধরো পি অর্ডারটা মিসিং আছে, তাহলে পি বাই এম। এবার আমি যদি মানগুলো বসাই, এ হচ্ছে 0.16, বি হচ্ছে 0.8, আর নিচে হচ্ছে এটা 0.16 ইজ ইকুয়াল টু পি বাই এম। তাহলে এটা হচ্ছে কত, এটা 0 করে দাও, তাহলে 0.96, আর এটা হচ্ছে 0.16, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, কেটে দাও, 6 যা।
তাহলে পি ইজ ইকুয়াল টু 6 টাইমস এম। ঠিক আছে, তাহলে এম যদি আমি 1 2 3 বসাই, তাহলে পিটা কত কত হবে? 1 বসালে 6, 2 বসালে 12, 3 বসালে 18, এভাবে করে চলতে থাকবে। তাহলে এতগুলো মানে 6তম, 12তম, 18তম, এগুলো তোমার ইন্টারফারেন্স ফ্রেঞ্চ কি থাকবে? মিসিং থাকবে। তো অনুপস্থিত ক্রমের অর্ডার কোনটা হবে? এই জিনিসটা হবে। তো এইভাবে করে অঙ্কগুলো করতে হয় ওই রিলেশনটা ইউজ করে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ডিসপারসিভ পাওয়ার, ওই পাওয়ারগুলো থেকেও কোশ্চেন থাকে। আচ্ছা, তো ডিসপারসিভ পাওয়ারটা আমি বলছি এটা কি। দুটো পাওয়ার একসাথে বলছি, তারপরে কোশ্চেন করব। এটা হচ্ছে ডিসপারসিভ পাওয়ার, আর একটা হচ্ছে রিজলভিং পাওয়ার। রিজলভিং পাওয়ার মানে এটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা, আর এইটা হচ্ছে বিশ্লেষণী ক্ষমতা, রিজলভ করা, বিশ্লেষণ করা। বিশ্লেষণ ক্ষমতা মানে কি, যে ধরো দুটো ধরনের ওয়েভলেন্থ আছে, ল্যামডা 1 আর ল্যামডা 2। তাহলে এটা তুমি কতটা কত ভালোভাবে এদের মধ্যে ডিফারেন্সটা তুমি অ্যানালাইজ করতে পারছো, ওটাকে বলছি বিশ্লেষণী পাওয়ার। ঠিক আছে, আর বিচ্ছুরণ ক্ষমতা মানে যে ল্যামডার রেসপেক্টে থিটাটা, মানে এই যে এটা ধর গ্রেটিংটা, তাহলে এইদিকে ধরো বিচ্ছুরণ হলো, তাহলে এখানে যে থিটাটা কোন ল্যামডাতে কিরকম থিটা হচ্ছে সেটাকে বলছি বিচ্ছুরণ ক্ষমতা। মানে ডি থিটা ডি ল্যামডাকে বলছি আমরা বিচ্ছুরণ ক্ষমতা, ল্যামডার রেসপেক্টে থিটাটা কিরকম চেঞ্জ হচ্ছে ওই জিনিসটা। আর বিশ্লেষণ ক্ষমতা যেটা, সেটা হচ্ছে দুটো ওয়েভলেন্থকেই, দুটো ওয়েভলেন্থের ডিফারেন্সটাকে কতটা ভালোভাবে আমরা পাচ্ছি ওই জিনিসটা। তাহলে ধরো ল্যামডা 1কে ল্যামডা বলছি, আর ল্যামডা 2টা বড় ধরে নাও, তাহলে এটা ল্যামডা প্লাস এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা বলছি ডি ল্যামডা। তাহলে ল্যামডা বাই ডি ল্যামডা যেটা, ঠিক আছে, তো এই জিনিসটার যে ভ্যালুটা হবে সেইটাকে আমরা বলছি রিজলভিং পাওয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে ল্যামডা বাই ডি ল্যামডা, আর এটা হচ্ছে ডি থিটা বাই ডি ল্যামডা। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ওখানে দেখলাম কি আবার, এ প্লাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা ছিল। আর এ প্লাস বিটাকে আবার কি বললাম, গ্রেটিং কনস্ট্যান্ট, মানে 1/n দিয়ে লিখতে পারবো। মানে আমি এটাকে 1/N প্রাইম বলছিলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা এন প্রাইম। এবার এটাকে যদি আমি ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে সাইন থিটাটা কস থিটা হয়ে যাবে, আর ডি থিটা ডি ল্যামডা হবে, আর এদিকে ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করলে এন এন প্রাইম হবে। ঠিক আছে, তো ডি থিটা ডি ল্যামডা যেটা হলো সেটা হচ্ছে এন এন প্রাইম, আর নিচে হচ্ছে কস থিটা। ঠিক আছে, মানে আমি এখানে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এন এন প্রাইম, এন প্রাইমটা কি, গ্রেটিং কনস্ট্যান্ট, এটা মানে 1/a প্লাস বি বাই, নিচে হচ্ছে আমি লিখতে পারবো কস থিটা। ঠিক আছে,
আচ্ছা, এবার এখান থেকে আমি যদি এভাবে করি যে এন এন প্রাইম উপর নিচে সাইন থিটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হয়ে যাবে, আর নিচে একটা সাইন থিটা থাকবে। তো এন প্রাইম এন প্রাইম বাই সাইন থিটা মানে 1/λ, এখান থেকে এন প্রাইম বাই সাইন থিটা যদি বের করি তাহলে 1/λ হবে, মানে এন প্রাইম বাই সাইন থিটা মানে 1/λ বলতে পারবো। তাহলে বেসিক্যালি এটা দাঁড়ালো 1/λ ট্যান থিটা। ঠিক আছে, এইবার দেখো তাহলে ডি থিটা ডি ল্যামডাকে মানে ডি থিটা ডি ল্যামডাকে মানে বিচ্ছুরণ ক্ষমতাটাকে আমি এন প্রাইম বাই কস থিটা লিখতে পারি বাই 1/λ ট্যান থিটা লিখতে পারি। মানে তোমার যদি থিটাটা বলে দেয় খালি আর ল্যামডা বলে দেয়, তো তুমি ডি থিটা ডি ল্যামডা বের করতে পারবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার কিন্তু আমার তো অন্য ডাটা জানা আছে না, একটা গ্রেটিংয়ের ক্ষেত্রে আমার এই ডাটাটা জানা থাকে। এটা ধরো এটা গ্রেটিংটা, এটা ধরো গ্রেটিংটা, তো এই গ্রেটিংয়ে আমার কি জানা আছে, এই গ্রেটিংটার উইথটা জানা আছে, উইথ মানে ডাব্লুটা। ঠিক আছে, আচ্ছা, আর এই গ্রেটিংয়ে কতগুলো লাইন সংখ্যা আছে যেগুলো আমি কেটেছি, ওটাও আমার একটা গ্রেটিংয়ে জানা থাকে, এগুলো ডায়মন্ড দিয়ে কেটেছি, তো ওগুলো আমার জানা আছে। তো সাপোজ ধরে নাও যে টোটাল এনটা লাইন আছে, আর একটা লাইনের জন্য যে উইথটা সেটা হচ্ছে এ প্লাস বি হয়, আমরা দেখলাম। তো আমি যদি এ প্লাস বি টাইমস এন করি, এনটা লাইন আর এ প্লাস বি একটা লাইনের জন্য উইথ, তাহলে এটা ইজ ইকুয়াল টু ডাব্লু দিবে। ঠিক আছে, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন। ওকে, আর ল্যামডাটা হচ্ছে তোমার, তো ঠিক আছে। এবার এইগুলোর ফর্মে যদি আমি এটা লিখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যাপিটাল এন স্মল এন বাই ডাব্লু কস থিটা। কীভাবে হলো, এইখান থেকেই পারবে। ঠিক আছে, দেখো এন প্রাইম মানে কি, এন প্রাইম মানে হচ্ছে 1/a প্লাস বি। তো আমি এখানে লিখি এন প্রাইম মানে স্মল এন থাক, এটা মানে 1/a প্লাস বি, এ প্লাস বি। এবার আমি ক্যাপিটাল এন নিচে দিয়ে গুণ করে দিলাম, আর নিচে কস থিটা তো আছেই, তাহলে এ প্লাস বি আর ক্যাপিটাল এনটা হয়ে গেল ডাব্লু ডাব্লু, আর এই কস থিটা আছে, ক্যাপিটাল এন যেটা টোটাল নাম্বার অফ লাইন ওটা আছে, আর স্মল এনটা হচ্ছে অর্ডার নাম্বারটা, ওটাও আছে। তাহলে এইভাবে করে এটা একটা রিজলভিং পাওয়ার হয়। দেখো আমি একটা কথা বলছি, সাপোজ এটা মনে নেই তোমার, তো অ্যাটলিস্ট ডি থিটা বাই ডি ল্যামডা যে রিজলভিং পাওয়ার হয় এটা মনে থাকা উচিত। ঠিক আছে, বা ডেফিনেশনটা মনে থাকলেও কাজে দিতে পারে। ডিসপার্সিভ পাওয়ার, সরি রিজলভিং না, ডিসপার্সিভ, বিচ্ছুরণ। তো বিচ্ছুরণ মানে একটা সেন, মানে ধরো এটা সিলিড যদি হয় তাহলে বিচ্ছুরণ মানে কতটা বেঁকে গেছে ওটাই তো, এর মানে প্রত্যেকটা ল্যামডার জন্য আলাদা বেঁকতে পারে। তো সেই জন্য আমরা ডি থিটা ডি ল্যামডা বের করব, তো বিচ্ছুরণ ক্ষমতা পাবো। এভাবে করে মনে রাখা যেতে পারে। আচ্ছা, নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে রিজলভিং পাওয়ার। রিজলভিং পাওয়ার মানে দুটো ধরো সূক্ষ্ম ওয়েভলেন্থের ডিফারেন্স আছে দুটো তরঙ্গের, তো ওটাকে কত ভালোভাবে তুমি আইডেন্টিফাই করতে পারবে ওই জিনিসটা। রিজলভিং পাওয়ার যেটা, সেটা হচ্ছে ল্যামডা বাই ডি ল্যামডা দিয়ে ডিফাইন করা হয়। ঠিক আছে, তো এটা ইজ ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে এন আর ক্যাপিটাল এন, এন ক্যাপিটাল এন হয়। ঠিক আছে, এবার স্মল এন মানে আমরা কি বলতে পারি যে
এ প্লাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে স্মল এন মানে এটা বাই ল্যামডা হবে, তাহলে এ প্লাস বি সাইন থিটা ক্যাপিটাল এন বাই ল্যামডা হবে। এবার ক্যাপিটাল এন আর এ প্লাস বি মানে ডাব্লু, তাহলে ডাব্লু সাইন থিটা বাই ল্যামডা হবে, ডি ল্যামডা বাই ডি ল্যামডার মানটা। এটা হচ্ছে রিজলভিং পাওয়ার। তাহলে ম্যাক্সিমাম রিজলভিং পাওয়ার যদি বের করতে হয় তাহলে কত হবে, তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু যেটা হয় ওটার 1 হয়, তাহলে ডাব্লু বাই ল্যামডা হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম রিজলভিং পাওয়ার। ঠিক আছে, এটা কখন ম্যাক্সিমাম রিজলভিং পাওয়ার হবে, যদি থিটাটা কত হয় 90 ডিগ্রি হয়, কারণ সাইন থিটা 1 হয় যদি থিটা 90 হয়, তো তখন হচ্ছে ম্যাক্সিমাম রিজলভিং পাওয়ার দিবে। মানে ব্যাপারটা হচ্ছে ধরো এটা গ্রেটিংটা, এর মানে ডিফ্র্যাকশন হয়ে লাইটটা এইদিকে না বেঁকে গিয়ে একদম এইদিকে চলে গেছে, এই তীরে পুরো 90 ডিগ্রি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তোমার এটা ম্যাক্সিমাম রিজলভিং হবে। ঠিক আছে, এবার এগুলোর অ্যাপ্লিকেশন করলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। যেমন কোশ্চেনটা কোথায় গেল, এখানে দেখো 8 নম্বর কোশ্চেনটা বলছে একটি প্লেন ট্রান্সমিশন গ্রেটিং এ এটা আর এটা এত ওয়েভলেন্থের তরঙ্গ দৈর্ঘ্যের যৌগিক আলোর লাইনকে দ্বিতীয় ক্রমে মানে সেকেন্ড অর্ডারে বিশ্লেষণ করলে রিজলভ করতে পারে। ঠিক আছে, তাহলে ওই গ্রেটিংটিতে সর্বনিম্ন কতগুলি রেখা থাকা প্রয়োজন, মানে ক্যাপিটাল এনটা বের করতে বলেছে, ওই গ্রেটিংটাতে কতগুলো রেখা থাকতে হবে এই জিনিসটা। তো এটা যদি বের করতে হয় তো আমাকে রিজলভিং পাওয়ারের এটা জানতে হবে। আমরা জানি রিজলভিং পাওয়ার মানে ল্যামডা বাই ডি ল্যামডা, আর এটা ইজ ইকুয়াল টু স্মল এন ক্যাপিটাল এন হয়, ক্যাপিটাল এনটা তোমার নাম্বার অফ লাইন্স ইন দ্য গ্রেটিং। তাহলে এখানে দেখো ল্যামডা মানে ছোট ল্যামডাটা, তাহলে ছোট ল্যামডাটা কত 5997, আর ডি ল্যামডা মানে এদের ডিফারেন্সটা, তো ডিফারেন্সটা কত, তাহলে 5997 এদিকে 3 আর এদিকে 3 6, এটা ইজ ইকুয়াল টু স্মল এন, এনটা হচ্ছে সেকেন্ড অর্ডার বলছে, তাহলে এনটা 2 আর হচ্ছে ক্যাপিটাল এন, মানে তাহলে ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু হলো 5997 বাই 6 ইন্টু 2, 12, 2 দিয়ে কাটো, তাহলে কত হবে 2 × 4 1 19 2 নং 18 1 19 2 নং 18 2 8 16, এটা হলো 6 দিয়ে কেটে দাও, তাহলে 6 × 24 5 59 54 6 68, মানে 49 সামথিং আসছে, তো তাহলে কি কোনটা হবে 49 এর কাছাকাছি, তো এটাই আছে 500, না 500টা গ্রেডিং থাকতে হবে, তাহলে এটা করে নাও কাটাকাটিটা কত আসছে এক্স্যাক্টলি, 6 দিয়ে কাটছিলাম না, 6 × 24 5 59 6 নং 54 6 68, 68 মানে 60, 58 99.76 ভাই। 499 পয়েন্ট সামথিং না, হ্যাঁ 76। হ্যাঁ তো এটা 500 বলতে পারবো আমরা, হ্যাঁ তো 500টা তোমার লাইন রাখতে হবে মিনিমাম, তাহলে ওই সেকেন্ড অর্ডারে ও রিজলভ করতে পারবে, মানে দেখতে পাবে আলাদা আলাদা করে ওই কালার দুটোকে। ঠিক আছে,
এবার দেখো 7 নম্বর কোশ্চেনটা পড়ে নাও। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। আচ্ছা, ফ্রেনেল মানে মাথায় আসা উচিত, এখানে সোর্সটাকে কাছে রেখেছি এইভাবে করে, জোন প্লেটের কথা আছে। পর্যবেক্ষণের জন্য নিচের শর্তগুলির মধ্যে কোনটি অপরিহার্য? অপরিহার্য বলছে আলোক উৎস ও পর্দা উভয় স্লিট ও রেখাচিত্র থেকে অসীম দূরত্বে, না ফ্রেনেলে তো না। আলোক উৎস অথবা সি পর্দা একটা। স্লিট, এটাও হবে না, স্লিট থেকে রাখা যাবে না, হ্যাঁ এটা হবে। আচ্ছা এখানে দেখো, এটা এটা আমি কালকে করিনি। আলোর একটি বিন্দু উৎস 6000 অ্যাংস্ট্রম ডিগ্রি তরঙ্গ দৈর্ঘ্যে আলো নির্গত করে, মানে ল্যামডাটা বলে দিয়েছে। ওই উৎস থেকে 1 মিটার দূরে একটি জোন প্লেট রাখা হলে, ঠিক আছে, জোন প্লেটের অপর পাশে 2 মিটার দূরে ওই উৎসের প্রতিবিম্ব তৈরি হয়। মানে বুঝতে পারছো, তোমার ইউটা হচ্ছে 1 মিটার আর ভিটা হচ্ছে 2 মিটার। তাহলে জোন প্লেটটির কার্যকরী ফোকাস দৈর্ঘ্য কত? ফোকাস দৈর্ঘ্য কত? কালকে আর চলতে পারবেন এফ এনটা, হ্যাঁ কি বলছো? না স্যার, আপনাকে নয় স্যার। হ্যাঁ, তো ফোকাস দৈর্ঘ্যটা বের করতে পারবে না ওই রিলেশনটা ইউজ করে, 1/v প্লাস 1/u ইকুয়াল টু ওটা। তাহলে কত হবে? 1/v মানে 1/2, আর এখানে 1, মানে 1/v মানে 1/2 প্লাস 1/1 মানে 1 ইকুয়াল টু 1/f। 2 1 আর 1 3, তাহলে এটা 3/2, তাহলে এফটা কত হবে? 2/3 হবে, ঠিক আছে। স্যার এখান থেকে ম্যাথ পড়ে স্যার, থিওরি ম্যাথ দিবে মনে হচ্ছে স্যার বেশি। হ্যাঁ পরীক্ষায় তো আসলে না এখানে হ্যাঁ, মানে তোমাদের যদি দেখো ইসে সিলেবাসটাতে তো মাদ্রাসাতে শুধু ম্যাথ দিয়েছে স্যার। মাদ্রাসাতে দিয়েছে, এই জন্য তো আমরা করছি, কিন্তু সিলেবাসে খালি ডেফিনেশন আর ওগুলোই লেখা আছে। স্যার একটা কোশ্চেন দিয়েছে, বলছে ফ্রেসনেল শ্রেণীর বিবর্তন পর্যবেক্ষণের জন্য নিচের কোনটি অপরিহার্য শর্তগুলির মধ্যে একটি? তার মানে যেটা এই করালেন সেটার মতনই দিয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো কি লেখা আছে বলো? একটু আগে যেটা করলেন, এইখানে স্লিট থেকে অসীম দূরে উৎস এবং পর্দা উভয়। ওই সেমই কোশ্চেন, তো ওটা কাছে রাখতে হবে ফ্রেন্ডলি। হ্যাঁ, সেম কোশ্চেনই ছিল। হুম। আচ্ছা, একটি জোন প্লেট, এবং এখানে দেখো, থিওরি বেস দিয়েছে স্যার। ওটা থিওরি বেস। হ্যাঁ তো এই স্যার। জন্য তো আমি আজকে ক্লাসটা দেখলে না কত স্লোলি বললাম, মানে আস্তে আস্তে করালাম। এখানে দেখো তারপরে, জটিল স্যার টপিকটা। হ্যাঁ একটু বুঝতে হবে আর কি। একটু কঠিন লাগছে স্যার। কঠিন লাগছে, কঠিন হ্যাঁ লাগছে, কি করা যাবে। মানে এখানে আমরা যে পড়লাম যে ফোকাস দৈর্ঘ্য, যেটা মানে আমি এই রিলেশনটা মনে রাখতে পারলাম, আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এন ডি ল্যামডা। ডি টাইপ ফোকাস বেসিক্যালি, বা এভাবে করতে পারি এন এফ এন ল্যামডা। এখানে বলছে কি, তাহলে হলে প্রাথমিক ফোকাস মানে F1টা, মানে এনটা 1 বসাতে হবে। তাহলে সেটার জন্য R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 F1 আর ল্যামডা। তাহলে বেসিক্যালি F1টা কি হবে? R1 স্কোয়ার বাই ল্যামডা। R1টা কত বলেছে? 0.06 সেন্টিমিটার, তাহলে 0.06 ইন্টু 0.06, আর ল্যামডাটা কত? 6000 অ্যাংস্ট্রম, কিন্তু ওটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে 10⁻⁻⁸ দিয়ে করতে হবে, ঠিক আছে, -8 দিয়ে, 8। -8। তাহলে এখানে তিনটা জিরো এখানে কেটে দাও, তো এখানে -5 হবে, ঠিক আছে, -5। তো এটার জন্য দেখো, এই ছয় ছয় করো, এটাকে এটাকে ছয় করো, তাহলে 4টা জিরো মানে 10⁻⁻1, তাহলে 636 মানে 3.6 আস, কি হলো? 636 আসছে না? এটা হচ্ছে না তো। 36 আসছে তো। কিন্তু 4টে কাটবে স্যার। হ্যাঁ 4টে, হ্যাঁ 36 আসছে স্যার।
ও নিচে 6 আছে, অ্যান্সার হচ্ছে, কিন্তু 36 তো নেই অপশন। এখানে নিচে আবার একটা 6 আছে তো। অ্যান্সার 6, 36 / 6, 6ই হচ্ছে 60 হবে তাহলে স্যার। 6, হ্যাঁ 6 আর তাহলে স্যার এখানে একটা 0 আছে। ক্যালকুলেশনটা করে দেখতে হবে, হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা 60 হবে তাহলে। হুম। মানে এখানে 5 থেকে একটা সমস্যা -1 হচ্ছে আছে স্যার না, ওইটা উপরে চলে এই গেল। থিওরি গুলো স্যার, এই যে ধরুন হ্যাঁ বলো। এই স্যার দেখুন, এই স্যার লম্বা ভাবে পড়েছে, এগুলো আমাদেরকে স্যার কনফিউজ করবে। তাহলে ওটা যদি করা যায়, এটা কোশ্চেনটাকে এখানে তো আমরা কি দেখলাম যে ল্যামডা বাই ডি ল্যামডা যেটা হয় ওটা এন আর ক্যাপিটাল এন হয়, এটাকে আমরা পেলাম ডাব্লিউ সাইন থিটা বাই ল্যামডা হয়। এখানে কি বলছে ডাব্লিউটা 2 সেন্টিমিটার, তো ল্যামডাটা কত, ল্যামডাটা মানে ছোটটা মানে 5890টা নিতে হবে, আর ডি ল্যামডা মানে এদের মধ্যে ডিফারেন্সটা তাহলে 6, আর ডাব্লিউটা হচ্ছে তোমার 2 সেন্টিমিটার, আর থিটা বলে দেয়নি মানে ওটা তুমি ম্যাক্সিমামটা ধরে নাও 91। তাহলে কি বলেছে, গ্রেটিং এর প্রতি মিলিমিটার কতগুলি রুলিং আছে, মানে গ্রেটিং কনস্ট্যান্টটা বের করতে বলেছে, গ্রেটিং কনস্ট্যান্টটা, এটা ল্যামডা, গ্রেটিং কনস্ট্যান্টটা এটা তো নেই। এ প্লাস বিটা বের করতে বলেছে, 1/a প্লাস বিটা। প্রতি মিলিমিটারে তো আচ্ছা, এটা যদি ইউজ করি আমরা এখানে, ঠিক আছে স্যার। তাহলে আমরা কি ল্যামডা বাই ডি ল্যামডা মানে এন ক্যাপিটাল এন, ঠিক আছে, আর এন ক্যাপিটাল দেখো ডাব্লিউ মানে হচ্ছে ক্যাপিটাল এন টাইমস এ প্লাস বি, তাহলে ক্যাপিটাল এন মানে হচ্ছে ডাব্লিউ বাই, মানে যেগুলো দেওয়া আছে সেই টার্মে নিয়ে আসতে হবে এক কথায়, আর 1/a প্লাস বিটাই হচ্ছে তোমার কি হচ্ছে পার ইউনিট লেন্থে তোমার রুলিং নাম্বারটা দিবে, তাহলে 1/a প্লাস বিটাই বের করব, বাট এটা পার সেন্টিমিটারে দিবে, হ্যাঁ, কারণ আমরা ল্যামডা বাই এই যে ডাব্লুটা যেটা বসাবো ওটা সেন্টিমিটারে বসাবো এই জন্য। তাহলে এটা যেটা দিচ্ছে ল্যামডা মানে হচ্ছে তোমার 5890, আর এটা হচ্ছে 6 ডি ল্যামডাটা, এদের মধ্যে ডিফারেন্সটা যেটা, আর স্মল এনটা হচ্ছে দ্বিতীয় ক্রম বলেছে মানে 2, আর ডাব্লুটাও নিচে আসবে, তো ডাব্লুটা হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে, 2 সেন্টিমিটার, আর ওটাকে মিলিমিটারে যদি করো তাহলে তোমাকে করতে হবে কি 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0 0 কেটে দাও, এবার এটাকে কাটো, 6 দিয়ে কাটলাম, 54, 54 4, এখানে 49, 6 6 7 42 48, 98.23 এরকম করে কিছু আসছে, এটা 2 টু দা 4, আর এটাকে যদি করো তাহলে 4 2 8, আর এখানে হচ্ছে 18, 4 4 16, 2 23, 4 5 এইভাবে করে 20, তারপরে এরকম করে 4.5, তারপরে হ্যাঁ এটা আরো আছে কিছু, তাহলে 24.5 আসছে, এটা অ্যান্সার। ঠিক আছে, তো এইগুলো তোমরা এটা ক্লাসটা আরেকবার দেখে নিবে আর কোশ্চেনগুলো সলভ করো, তারপরে প্রবলেম হলে আবার জানাবে, ঠিক আছে।